আজকে আমরা ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র অধ্যায় 5 স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন এর গুরুত্বপূর্ণ কিছু সূত্রসমূহ নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। এই অধ্যায়ে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার জন্য বেশ কিছু সূত্রের প্রয়োজন হয়। তো এখানে অনেকগুলো সূত্র রয়েছে, আমি যে সমস্ত সূত্র বেশি ব্যবহার হয়ে থাকে সেগুলো নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথমে যে সূত্রটি রয়েছে, আমরা ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করার জন্য এই সূত্রটি ব্যবহার করে থাকি। এক্ষেত্রে সূত্রটি হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয় ইকুয়াল টু নগদ বাট্টার হার ভাগ 100 বিয়োগ নগদ বাট্টার হার গুণ 365 ভাগ পরিশোধকাল বিয়োগ বাট্টা গ্রহণের সময় সম্পূর্ণটার সাথে গুণ হবে 100। যেহেতু এখানে ব্যবসায় ঋণের ব্যয় কথাটা রয়েছে, এখানে ফলাফলটি শতকরায় পার্সেন্টেজে প্রকাশ করা হবে আর কি। ব্যবসায় ঋণের ব্যয়ের ক্ষেত্রে প্রশ্নে বাট্টার হার দেওয়া থাকে এবং ওই বাট্টা পাওয়ার জন্য কতদিন সময় সেটাও দেওয়া থাকবে এবং ব্যবসায় ঋণটি কত দিনের জন্য গ্রহণ করা হবে পরিশোধকাল সেটাও দেওয়া থাকে। এরপরে আমরা বাণিজ্যিক পত্রের ব্যয়ের নির্ণয়ের জন্য যে সূত্রটি ব্যবহার করব সেটি হচ্ছে লিখিত মূল্য নিট বিক্রয় মূল্য ভাগ নিট বিক্রয় মূল্য গুণ 365 ভাগ হচ্ছে মেয়াদপূর্তি সময় সম্পূর্ণটার সাথে গুণ 100। এক্ষেত্রে লিখিত মূল্য, অবহিত মূল্য বা পুস্তক মূল্য যাই লেখা থাকুক না কেন, বাণিজ্যিক পত্রটির লিখিত মূল্য কত বা ফেস ভ্যালু ইংলিশে বললে যেটা সেটা থাকবে। নিট বিক্রয় মূল্য দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। বিক্রয় মূল্য থেকে যদি কোনো খরচ বাদ দিতে হয় সেগুলো বাদ দিয়ে আমরা নিট বিক্রয় মূল্য নির্ণয় করব। এরপর সেই নিট বিক্রয় মূল্য দিয়ে অঙ্ক করতে হবে। আর মেয়াদপূর্তি সময়, বাণিজ্যিক পত্রটি কত সময়ের জন্য বিক্রয় করা হচ্ছে সেটি এখানে দেওয়া থাকবে। মানগুলো দিলে অঙ্কটি আমরা করতে পারব। এরপর ব্যাংক ঋণের ব্যয়। ব্যাংক ঋণের ব্যয়ের সূত্র হচ্ছে সুদের পরিমাণ ভাগ আসল পরিশোধ বিয়োগ ক্ষতিপূরণ উদ্ধৃত বিয়োগ সুদের পরিমাণ গুণ 365 ভাগ হচ্ছে ঋণের মেয়াদকাল আর গুণ হচ্ছে সম্পূর্ণটার সাথে 100। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে হবে, যেটি হচ্ছে যে এই সুদের পরিমাণ এর অংশটুকু যদি অগ্রিম সুদ গ্রহণ করা হয় ব্যাংক ঋণের ক্ষেত্রে, ব্যাংক যদি অগ্রিম সুদ কেটে নেয় সেক্ষেত্রে এই সুদের পরিমাণ অংশটুকু থাকবে। কিন্তু অগ্রিম সুদের পরিমাণ কথাটি লেখা না থাকলে মূল সূত্রের সাথে সুদের পরিমাণের এই অংশটুকু নিচে থাকবে না, উপরে ঠিকই থাকবে। সুদের পরিমাণ অগ্রিম না হলে আসল পরিশোধ বিয়োগ ক্ষতিপূরণ উদ্ধৃত এতটুকুই লিখব, এই বিয়োগ সুদের পরিমাণ অংশটুকু লিখব না। আর যদি কখনো সুদের পরিমাণ অগ্রিম বলে তাহলে এই সুদের পরিমাণ কথাটা নিচে থাকবে বা এখান থেকে বিয়োগ দিতে হবে। এখানে ঋণের পরিমাণ বলা দেওয়া থাকে প্রশ্নে, সেখান থেকে আমরা ঋণের সুদের হারের কথাও বলা থাকে। তো আসলের উপরে আমরা সুদের হারের যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটি ধরে আমরা সুদের পরিমাণ নির্ণয় করব। ক্ষতিপূরণ উদ্ধৃতেরও শতকরা হার দেওয়া থাকে, কত পার্সেন্ট ক্ষতিপূরণ উদ্ধৃত রাখা হবে। তো দুটো জিনিস আমরা নির্ণয় করে নিয়ে তারপর অঙ্কটি করতে হবে। এরপর আমরা আরো কিছু সূত্র দেখে নেই, যে সূত্রগুলো চার নম্বরে যে সূত্রটি রয়েছে, মিতব্যয়ী ফরমাইশ সংখ্যা ইওকিউ ইকুয়াল টু √2 ইন্টু এ ইন্টু ওসি ভাগ সিসি। এটা আমরা মিতব্যয়ী ফরমাইশের সংখ্যা নির্ণয় করার জন্য ব্যবহার করব। মিতব্যয়ী ফরমাইশ সংখ্যা হচ্ছে কি পরিমাণ পণ্য ফরমাইশ করলে ব্যয় সবচেয়ে কম হয়। এক্ষেত্রে বার্ষিক ফরমাইশ সংখ্যা এ দেওয়া থাকবে, ওসি অর্ডার কস্ট বা ফরমাইশ প্রতি ব্যয় সেটাও দেওয়া থাকবে প্রশ্নে, কেয়ারিং কস্ট বা একক প্রতি বহন ব্যয় প্রশ্নে দেওয়া থাকবে। আমরা শুধু সূত্রটি প্রয়োগ করে মিতব্যয়ী ফরমাইশের সংখ্যা নির্ণয় করতে পারব। 5 নম্বরে যে সূত্রটি রয়েছে, মোট মজুদ ব্যয় টিসি ইকুয়াল টু এ ভাগ ইওকিউ ইন্টু ওসি প্লাস ইওকিউ ভাগ 2 ইন্টু সিসি। এটা মজুদ ব্যয়, মোট কত টাকা ব্যয় হলো এটা নির্ণয় করার জন্য ব্যবহৃত হবে। এ এখানে বার্ষিক চাহিদা, ইওকিউ মিতব্যয়ী ফরমাইশের সংখ্যা, ওসি অর্ডার কস্ট বা ফরমাইশ ব্যয়, আর এখানে সিসি রয়েছে কেয়ারিং কস্ট বা বহন ব্যয়। এরপর 6 নম্বরে বার্ষিক ফরমাইশ সংখ্যা, এটা নির্ণয় করতে গেলে আমাকে এ ভাগ ইওকিউ এন ইকুয়াল টু এ ভাগ ইওকিউ প্রয়োগ করতে হবে। এ হচ্ছে বার্ষিক চাহিদা, ইওকিউ বার্ষিক মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ বা সংখ্যা।
এরপর গড় মজুদ এভারেজ ইনভেন্টরি AI ইকুয়াল টু ইওকিউ ভাগ 2। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই উদ্দীপকে এই ইনফরমেশনগুলো দেওয়াই থাকে, আমাদের শুধু সূত্রগুলো মুখস্থ রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী সূত্রগুলো লিখে মান বসিয়ে অঙ্ক শেষ করতে হবে। এরপরে আমরা আরো কিছু সূত্র, প্রথমে যেটি রয়েছে পুনঃ ফরমাইশ বিন্দু। যদি পুনঃ ফরমাইশ বিন্দু জানতে চাওয়া হয় আমরা এই সূত্রটি প্রয়োগ করব। পুনঃ ফরমাইশ বিন্দু ইকুয়াল টু নিরাপত্তা মজুদ যোগ দৈনিক গড় ব্যবহার গুণ লিড টাইম। এই সূত্রের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে বলা প্রয়োজন। পুনঃ ফরমাইশ বিন্দু বলতে একবার ফরমাইশ করার পরে আবার কখন বা কতটুকু মজুদ পণ্য থাকাকালীন সময়ে আবার ফরমাইশ করব এটি নির্ণয় করার একটি পদ্ধতি। এখানে নিরাপত্তা মজুদ এটিও প্রশ্নে বেশিরভাগ সময় দিয়ে থাকে, যেটি প্রতিষ্ঠান তার নিরাপত্তাকালীন সময়ের জন্য মজুদ করে থাকে, সর্বনিম্ন মজুদ। এরপর দৈনিক গড় ব্যবহার বলতে বার্ষিক যে চাহিদা রয়েছে, বার্ষিক চাহিদাকে বার্ষিক কার্য দিবস দিয়ে ভাগ করলেই দৈনিক গড় ব্যবহার পাওয়া যায়। যদি প্রশ্নে বার্ষিক কার্য দিবস দেওয়া না থাকে আমরা 365 দিন ধরে নিব। আর লিড টাইম বলতে ফরমাইশ প্রদান করার সময় থেকে শুরু করে কারখানায় পণ্য পৌঁছাতে যতদিন সময় লাগে এই সময়টাকে লিড টাইম বলা হয়। তো পুনঃ ফরমাইশ বিন্দু নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করব, নিরাপত্তা মজুদ প্লাস দৈনিক গড় ব্যবহার ইনটু লিড টাইম। এরপরে 9 নম্বরে যে সূত্রটি রয়েছে মোট ফরমাইশ ব্যয়, খুবই সহজ এটি। ফরমাইশ সংখ্যাকে মোট ফরমাইশ প্রতি যে ব্যয় রয়েছে সেটি দিয়ে গুণ করলেই মোট ফরমাইশ ব্যয় বের হয়ে যাবে। যতগুলো ফরমাইশ দেওয়া হলো আর প্রত্যেক ফরমাইশে কত টাকা ব্যয় হয় এই দুটো গুণফল হচ্ছে মোট ফরমাইশ ব্যয়। এরপর মোট বহন ব্যয়, এটির সূত্র হচ্ছে মোট বহন ব্যয় ইকুয়াল টু গড় মজুদ ইনটু একক প্রতি বহন ব্যয়। আমরা গড় মজুদের সূত্র কিছুক্ষণ আগেই দেখেছি, তার ফলাফলকে আমরা যদি একক প্রতি বহন ব্যয় দিয়ে গুণ করি তাহলে মোট বহন ব্যয় পাওয়া যাবে। তো চতুর্থ অধ্যায়ে অনেক সূত্র রয়েছে, তার মধ্যে বেশি ব্যবহৃত হয়, বোর্ড প্রশ্নে বেশি এসেছে, বেশি গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, তারপরেও যে সূত্রগুলো আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় এরকম 10টি সূত্র আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে। সূত্রগুলো মুখস্থ যদি না থাকে তাহলে কিন্তু অঙ্ক করতে গেলে তোমরা বাধার সম্মুখীন হবে। তাই আমার যে নির্দেশনা তা হলো চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে করার জন্য এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর সূত্রের মধ্যে যে সমস্ত সংকেত ব্যবহার করা হয়েছে এই সংকেতগুলোর অর্থ আমি এখানে প্রদান করছি। যেমন মিতব্যয়ী ফরমাইশ সংখ্যা ইওকিউ ইকুয়াল টু ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, বার্ষিক চাহিদা এ অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, এরপর হচ্ছে মোট মজুদ ব্যয় টিসি বা টোটাল কস্ট, এরপর গড় মজুদ AI এভারেজ ইনভেন্টরি, এরপরে একক প্রতি বহন ব্যয় ক্যারিং কস্ট সিসি, এরপর একক প্রতি ফরমাইশ ব্যয় অর্ডার কস্ট। তো এই সংকেতগুলো মনে রাখতে হবে। আমরা দেখলাম যে চতুর্থ অধ্যায় সূত্রগুলো কেমন এবং কিভাবে প্রয়োগ করতে হয়। এছাড়াও কিছু জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, সেগুলো আমাদের শিখতে হবে। এখানে প্রশ্ন হতে পারে ইওকিউ কি বা মিতব্যয়ী ফরমাইশ কি, মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ণয় করা কেন গুরুত্বপূর্ণ, পুনঃ ফরমাইশ বিন্দু কি, নিরাপত্তা মজুদ কি, লিড টাইম কি, এ ধরনের জ্ঞানমূলক প্রশ্ন আমরা দেখে থাকি। তো এগুলো 1 নম্বরের জন্য আসে, আমাদের এই বিষয়গুলো অবশ্যই শিখতে হবে। জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমি হয়তোবা আরো অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তো সূত্রগুলো তোমরা মুখস্থ করবে আর অঙ্কগুলো চর্চা করবে। আশা করি চতুর্থ অধ্যায় থেকে ফিনান্স ও ব্যাংকিং এর সম্পূর্ণ অঙ্ক তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবে সূত্রগুলো প্রয়োগ করার মাধ্যমে। এবং এই অধ্যায় থেকে যদি একটি প্রশ্ন থাকে তাহলে 10 মার্ক, আর যদি কোনো সময় 2টি প্রশ্ন থাকে তাহলে 20 মার্কের তোমরা ভালোভাবে উত্তর করতে পারবে বোর্ড পরীক্ষায়। তো ভালো থাকো সবাই, আবার অন্য কোনো ক্লাসে অন্য কোনো অধ্যায়ের সূত্র নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ।